দেখ রানী, তোর চাঁদনি কেমন তাড়াতাড়ি গপ গপ কইরা খায়, আর আগের হাঁসগুলা ওইগুলা তো সব খুঁতখুত কইরা খাইতো। চাঁদনি আমার সবথেকে প্রিয় হাঁস মা। আমি ওর নাম চাঁদনি কেন রাখছিলাম জানো? ও চাঁদের মতনই সাদা, তাই ওর নাম চাঁদনি রাখছি। হ, ঠিকই কইছস। তোর বাবারে বলবি চাঁদনির জন্য একটু বেশি কইরা খাও নানতে। আইতাছি গো। রানী, তুই হাঁসটারে সামলা, আমি তোর বাবারে পানি দিয়ে আইতাছি। এই নাও খাও। সেই কোন ভোর থাইকা কাম করতাছো, একটু বিশ্রামও তো নিবার পারু নাকি? বিশ্রাম নিলে জমি চাষ হইব না রে গিন্নি। আমার মনে হয় খরা পড়ব, তাই তাড়াতাড়ি কাম সারতে হইব। আর এই মাটির ঘ্রাণ পাইলে আমার মনটা একদম শান্ত হইয়া যায় গিন্নি। তবু শরীরের দিকে তো একটু নজর দেওয়ান লাগবো। সারাক্ষণ এমন পরিশ্রম করলে তোমার শরীর তো আর ভালো থাকবো না। যা হয় হইব, আগে জমি বাঁচানো দরকার। জমি বাঁচাইলে আমাকে পেট বাঁচবো। রানী আর চাঁদনি বাড়িতে কি করতেছে গো গিন্নি? তোমার মাইয়া চাঁদনিরে খাওয়াইতাছে। আচ্ছা বাবা, চাঁদনির ডিম থাইকা ওর সানা হইব না? ওর সানা হইলে আমি নাম রাখবো ফুলকপি। এই মাটিতে মনে হয় বাপ দাদার ঘান এখনো মিশা রইছে। যতই কষ্ট হোক, এই মাটিরে আমি ছাড়ুম না। আর আমি তোমারে ছাড়মু না। ওরে সিধু, এই রোদ্দুরের মধ্যে একলা দাঁড়াই আসত কেন রে? তোর ধানগুলা তো এই খরায় পুইরা একেবারে ছাই হইয়া যাইতাছে রে দেখতাছি। হরে, সব শেষ হইয়া গেছে রে দেবেন। 3 মাস হইল হাল চাষ, বীজ, ঘাম সব পুরা মাটির সাথে মিশা যাইতাছে রে। এমন খরা তো আগে কোনোদিন দেখি নাই। পুকুরে পানি নাই। আমার বাড়ির হাঁসগুলাও কেমন অস্থির হইয়া গেছে। আচ্ছা, তোর সেই হাঁস কি জানি নাম? ও হ্যাঁ, চাঁদনি। আচ্ছা, চাঁদনি কেমন আছে রে? ওই তো ঘরেই আছে। রানী সারাক্ষণ ওরে সঙ্গ কইরা রাখে। খরার ভেতরেও আর আমি বাইরে বের হইতে দেই না। ওই হাঁসটাই তো আমাকে সংসারের সুখ রে। সুখের জন্য হাঁস রাখবি ঠিক আছে, কিন্তু তাই বইলা কি পেট খালি রাখবি? আরে ধুর, কি সব কস, পেট খালি রাখমু কেন? ভাই রে, আমি জানি তুই খুব অভাব অনটনের মধ্যে আসত, তাই আমি কই কি হাঁসটা বিক্রি কইরা দে ভাই। অন্তত সপ্তাহ খানিক চলতে পারবি। বউ বাচ্চা না খায়া মরলে তোর সুখ কি কাজে লাগবো কতই? জানি রে দেবেন, তুই ঠিকই কইছত, কিন্তু ওই হাঁসটা আমি বিক্রি করুম না। এই দুনিয়ায় খালি ভালোবাসা দিয়ে কিছু হয় না রে সিধু। বাঁচতে হইলে পেট ভরতে হয়। হাঁসের ওপরে এত মায়া রাখলে তুই নিজেই শেষ হইয়া যাবি রে। তুই আমারে যত যাই কস না কেন, ওরে আমি বিক্রি করবো না। আমার কাছে ও তো আমার সন্তানের মতো। ওরে দেখলে আমার মনটা ভইরা যায়। আমি কষ্টে থাকলেও ওরে কাছে পাইলে মন ভালো হয় আমার। আমার দুনিয়া এখনো সুন্দর লাইগা। তুই তো একেবারে পাগল হইয়া গেছত রে দেখতাছি, উল্টা পাল্টা কইতাছত। এমনে চললে ঘরের অভাব যাইব? খরা যতই হইক, বৃষ্টি একদিন না একদিন আইবই। শেষ দিন পর্যন্ত আমি চাঁদনিরে রাখবো। ও তো আমার আশার প্রতীক রে দেবেন। হ্যাঁ, তরে তো অনেক বোঝাইলাম, এখন একটু ভাইবা দেখ। এরপরে না বুঝলে তরে আর কি বলমু রে ভাই। এই মাটি আমার মা, আর চাঁদনি আমার মনের শান্তি। তারা দুইজনে বাঁচলে আমিও বাঁচমু। মা, ও মা, আমার খুব খিদে লাগছে। কখন খাইতে দিবা মা? একটু ধৈর্য ধর মা, তোর বাবা আসলে কিছু না কিছু নিশ্চয়ই নিয়ে আইবো। আজ তো সারাটা দিন না খায়া রইছি।
গিন্নি, আজ হাটে গেছিলাম, কেউ বাকিতে বাজার দিল না। দিল না মানে কি কইতাছো? হ গিন্নি, কোনো উপায় বাইর করবার পারলাম না, তাই খালি হাত নিয়ে বাড়ি ফিরলাম গো। বাবা, আমি ভাত খাবো, আমার অনেক খিদে লাগছে, আমি যে আর পারতেছি না বাবা। হোগো, ঘরে খাওনের মতন তো কিছুই নাই, মাইয়াটা খিদায় কান্তাছে। আমি তোমার লাইগা অল্প একটু ভাত রাখছি, হাড়িতে আছে দেখো। চাঁদনি আগে খাইক, আমি পরে খামু গিন্নি। তুমি কি পাগল হইছো নাকি? মানুষ না খাইয়া মরতাছে আর তুমি হাঁসরে খাওয়াইতাছো? ও অবলা প্রাণী, ওর তো কোনো দোষ নাই, ও তো ক্ষুধার্ত, কিন্তু মুখ ফুইটা কইতে পারতাছে না, কষ্ট তো ঠিকই হইতাছে ওর। হ বাবা, চাঁদনি খাক, আমি না হয় একটু পরেই খামু। সত্যি কথা কইতে কি জানো, আমিও চাঁদনিরে অনেক ভালোবাসি। ও ঘরে থাকলে মনে হয় ঘরে আশার আলো আছে। হ, এই হাঁসটা খালি একটা জন্তু না গিন্নি, ও যেন সৃষ্টিকর্তার পাঠানো কোনো দয়া। আমার ঘরে যতই কষ্ট আসুক, ওরে আমি কষ্টে রাখবো না, কিছুতেই না। চাঁদনি, তুই তাড়াতাড়ি খাইয়া নে, তুই খা আর আমরা দেখি, তুই বাঁচলে আমরাও বাঁচবো। এই যে সিধুদা, তোমার ওই হাঁসটা দেখি দিন দিন সুন্দর হইয়া যাইতাছে। তোমার ওই হাঁসটা জমিদার বাবুর চোখে পড়ছে কিন্তু। কেন রে মহেশ, জমিদার বাবু আবার এই সামান্য হাঁসের উপর নজর দিল কেন? আহ, কি রং, কি পালক! এই হাঁসের পালকে যেন রূপা ঝলমল করছে রে সিধু। তুই এই হাঁস আমার কাছে বিক্রি কর, দাম যা চাইবি তাই পাবি, আমি তোরে 500 টাকা দেবো রে। না বাবু, তা হয় না, ও আমার প্রাণের জিনিস বাবু, ওরে আমি বেচুম না, ওরে আমি বেচুম না বাবু। আরে ভাই, ভাবিস না, বাবু তো 500 টাকা দিতাছে, 500। এই খরার সময় তুই এত টাকা কই থেকে পাবি কত? আরে সিধু, ওই টাকা দিয়া তুই চাল কিনবি, ডাল কিনবি, বউ বাচ্চার পেট ভরাইবি, আর এমন সুযোগ কি বারবার পাইবি ক? টাকার দাম জানি বাবু, কিন্তু মনের দাম যে তার চাইও বেশি। চাঁদনি খালি হাঁস না, ও আমার সংসারের প্রাণ, আমার সন্তানের মতো, ওরে আমি বেচুম না বাবু। সিধু, 500 টাকায় তোর মতো চাষির কিন্তু সপ্তাহ খানিক চইলা যাব রে। আর তুই তো খুব ভালো কইরাই জানস অভাব কি জিনিস। জানি রে মহেশ, আমি সবই জানি, কিন্তু সব জিনিস টাকার দামে বিক্রি হয় না। আর ডাক শুনলেই মনে হয় আমার নিজের সন্তান আমারে ডাকতাছে। তাইলে তুই কি আমার প্রস্তাব ফিরাইয়া দিতাছ সিধু? হ বাবু, আমি গরিব ঠিকই, কিন্তু আমার মন গরিব না। আমার কাছে প্রাণের জিনিস বেচা পাপ মনে হয়। তুই একটা আস্ত পাগল রে সিধু। এই দুনিয়ায় ভালোবাসায় পেট ভরে না, টাকা লাগে রে, টাকা। পেট ভরবো না ঠিকই, কিন্তু মন ভরবো। আর মন যদি মইরা যায়, মানুষও মইরা যায় মহেশ, বুঝলি? তুই ভয় পাইস না রে চাঁদনি, তুই ভয় পাইস না। মাইনসে আমারে যতই লোভ দেখাইক, লাভ হইব না। চাঁদনি, তুই আমার কাছেই থাকবি রে, বুঝলি? তুই আমার কাছেই থাকবি। হরে চাঁদনি, কি হইল রে তোর? কাল পর্যন্ত কত নাচতেছিলি পুকুরে, আর আইস আইস হুট করে এমন অসুস্থ হইয়া পড়লি কেন রে? ওর শরীরটা ঠান্ডা হয়ে আছে, মনে হয় ওর ঠান্ডা লাগছে। আমি না তোমার ওই পুকুরে হাঁসটারে নামাইতে না করছিলাম?
বিকেলে ওই ঠান্ডা পানিতে নাইমা হাইজোর এই অবস্থা। এখন দেখো হাঁসটা কেমন কইটা কাঁপতাছে। জানি রে মিথিলা, আমারই ভুল হইছে। ভাবছিলাম পুকুরে গেলে ওর একটু আরাম লাগবো, আরাম তো লাগেই নাই, উল্টা কষ্ট পাইতাছে। ওরে চাঁদনি, তোর কিছুই হইব না রে, তোর কিছুই হইব না। তুই যে আমার আশার আলো রে, তুই যে আমার আশার আলো। হোগো, তুমি ওরে ডাক্তারের কাছে লইয়া যাও। হাটে তো পশু চিকিৎসক থাকে, ওইখান থেকে কিছু ওষুধ আইন না চাঁদনি রে খাওয়াও। ডাক্তারের কাছে কেমনে জামু কও? ঘরে তো বাজার সদাই পয়সা কিছুই নাই। কেমনে কি করুম কও, কও তুমি কেমনে কি করুম? তুমি কারো কাছে থার চাও। গ্রামে সবাই তো তোমারে সিধু হাঁস পাগল বললেই ডাকে। সবাই জানে তুমি ওরে কত ভালোবাসো। কেউ না কেউ তোমারে নিশ্চয়ই সাহায্য করব। হ, তাই করুম। যেমনে কইরাই হোক চাঁদনি রে আমি মরতে দিমু না, যেমনে কইরাই হোক। হোগো, হোগো সাবধানে যাইও, আর ওষুধ লইয়াই কিন্তু ফিরবা কইলাম। কি কইলি? পয়সা নাই? আইসা পরে দিস, আগে ওষুধ নে। হাঁসটারে বাঁচা, যা যা যা, হাঁসটারে বাঁচা। হায় সৃষ্টিকর্তা, একটু দয়া করো, চাঁদনি রে বাঁচাইয়া দিও। খা রে খা, এই ওষুধ খাইয়া সৃষ্টিকর্তা যেন তোরে সুস্থ কইরা দেয়। তুই তাড়াতাড়ি সুস্থ হইয়া যাবি রে চাঁদনি। তুই না বাঁচলে এই ঘরটা মরুভূমি হইয়া যাব রে, মরুভূমি হইয়া যাব। কি এত চিন্তা করতাছ রে? তোর মুখটা কেমন জানি শুকাইয়া গেছে। দেবেন, আমি ভাবতাছি আমার জমির ওই উত্তর দিকের ছোট টুকরাটুকু বেচা দিমু রে। কি কইতাছ? জমি বেচবি মানে? কিসের লাইগা? চাঁদনি রে চিকিৎসা করাইতে হইব রে ভাই। সকালে একটা ওষুধ খাইছে, একটু সুস্থ হইছিল, কিন্তু এখন আবার খাইতে পারতাছে না। ডাক্তার কইছে ওর নিয়মিত ওষুধ লাগবো। তুই কি পাগল হইছ নাকি রে সিধু? একখান হাঁসের লাইগা তুই জমি বিক্রি করবি? মাইনসে শুনলে হাসবো না? মাইনসে হাসলে হাসুক, আমার তাতে কিছু যায় আহে না। চাঁদনি বাঁচলেই আমার মন শান্ত হইব, তার আগে না। তোর মন শান্ত হইব মানে? মানে কি রে ভাই? একটা হাঁস মরলে কি দুনিয়া থাইমা যাব নাকি রে? দেবেন, তুই জানোস না রে, ও আমার ঘরের হাসি, আমার রানীর মুখের হাসির কারণ, আমার মাইয়ার খেলার সাথী। ওরে হারাইলে মনে হইব আমার সব শেষ, বুঝলি? তুই এমন সব কথা কইস না তো সিধু, শুইনে রাগ লাগতাছে আমার। জমি বেইচা মানুষ ঘর বাড়ি করে, আর ওই নাকি হাঁসের চিকিৎসা করাবো, যত সব। হন ভাই, এই খরার সময় জমি বেচা মানে নিজের পায়ে কুড়াল মারা, বুঝলি? কুড়াল মারলে মারমু, কিন্তু চাঁদনি রে কষ্টে রাখুম না রে ভাই। আমি গরিব ঠিকই, কিন্তু মনের দিক থেকে আমি ধনী। আমার কাছে আমার চাঁদনির দাম এই জমির থেকে অনেক বেশি, অনেক বেশি। তোর মতো এমন পাগল মানুষ দ্বিতীয়টা আর নাই। তুই একবার ভাব, মিথিলা, রানী, অগর ভবিষ্যৎ কি হইব, ভাব একবার। ওরা তো জানে আমি কেমন মানুষ, আর ওরা ওই হাঁসটারে খুব ভালোবাসে। হাঁসটার লাইগা আমার লগে ওরাও কান্দে। তুই সব আবেগ দিয়ে ভাবতাছ সিধু, বাস্তবতা অনেক কঠিন। আমার মনে হইতাছে আমার কাছে আমি ঠিক, আর তোর কাছে তুই ঠিক। জমি গেলে আমি জমি আবার কিনমু, কিন্তু আপন কেউ গেলে তারে কখনো আর ফেরানো যায় না রে দেবেন, কখনো ফেরানো যায় না। বাবা বাবা, চাঁদনি মইরা যাইতাছে, দেখো না, হয় আর নড়তাছে না। না রে মা, ও মইরা যাইতাছে না, ও ঘুমাইতাছে, হয়তো একটু ক্লান্ত হইয়া পড়ছে। কতদিন হইয়া গেল ও অসুখে পড়ছে। খালি টাকা ধার করো আর ওষুধ আনো, এমনি আর কয়দিন চলবো কৌতো? যতদিন চাঁদনি নিঃশ্বাস নেয় ততদিন চলবো। ও যে আমার আশার আলো। মা,
আজ যদি চাঁদনি মইরা যায় তাইলে কি আমরা আর হাসবো না? জানি না রে মা, মানুষ আসে কাঁদে, সবই সৃষ্টিকর্তার ইচ্ছায়। চাঁদনি রে, তুই চইলা যাইস না চাঁদনি। আমারও বাঁচার আর কোনো মানে নাই। তুই না থাকলে ঘরটা ফাঁকা হইয়া যাইব। তোর ডাক হই না সকাল শুরু করতাম রে। আমারে সাইরা তুই যাইস না চাঁদনি, আমারে সাইরা যাইস না। হোগো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, তাইলে হয়তো চাঁদনি আবার সুস্থ হইয়া যাইব। হে সৃষ্টিকর্তা, আমার কিছুই চাই না, শুধু ওরে বাঁচাইয়া দাও। আমার কিছুই চাই না। বাবা দেখো না, চাঁদনির চোখ মেলতাছে। হোগো, হোগো চাঁদনি আর নাই গো, আমাগো চাঁদনি আর নাই। ঘুমারে চাঁদনি, তুই এখন শান্তিতে আসত। তুই বাঁচতে চাস নাই, আমরা চেষ্টা করে আর কি করবো। ঘুমা চাঁদনি রে, তুই চইলা গেছ ঠিকই, কিন্তু আমি জানি তুই আবার ফিরবি, কোনো না কোনো ভাবে তুই আবার ফিরবি। তুই সত্যিই চইলা গেলি রে চাঁদনি। এত সহজে আমারে ছাইরা চইলা গেলি কেন? আমি কত আশা কইরা আছিলাম, আর তুই একবারও চোখ খুললি না। সিধু, মন খারাপ করিস না ভাই। সৃষ্টিকর্তা যা করেন আমাগো ভালোর লাইগাই করেন। ভালোর লাইগা ভালো কইরে দেবেন? ওরে ছাড়া আমি একদমই একা। ও আমার সন্তান আছিল, এখন মনে হইতাছে বুকের ভেতরটা একদম ফাঁকা হইয়া আছে। তোর দুঃখ আমি বুঝি রে, কিন্তু সবকিছু তো আর মানুষের হাতে নাই। তোর চাঁদনি হয়তো সৃষ্টিকর্তার কাছেই শান্তিতে আছে। আরে বাতাস, এত মাস পর। ওরে সিধু, দেখ রে, বৃষ্টি হইতাছে। মাসের পর মাস অপেক্ষা করতেছিলাম এই এক ফোঁটা বৃষ্টির লাইগা। দেখ, বৃষ্টি হইতাছে রে। চাঁদনি রে, দেখ, চোখ মিলে দেখ, বৃষ্টি নামতাছে রে চাঁদনি। দেখ দেখ রে ভাই, তোর চাঁদনি যাওয়ানোর পরেই বৃষ্টি নামলো। আমার মনে হইতাছে এইটা কাকতালীয় বিষয় না রে ভাই। এই প্রকৃতি তোর ভালোবাসার প্রতিদান দিছে। হরে দেবেন, প্রকৃতি কথা কয়, শুধু শোনার কান লাগে। চাঁদনি গেছে ঠিকই, কিন্তু ওর মমতা এখন আকাশে বৃষ্টি হইয়া নামতাছে রে। এই মাটির নিচে আমার চাঁদনি ঘুমাইব, আর এই মাটিতেই নতুন জীবন গজাইব। তোর চাঁদনি তোর জমিতে আশীর্বাদ হইয়া ফিরব রে ভাই। দেখ রে দেবেন, রং ধনু উঠছে। মনে হইতাছে আকাশের রঙে চাঁদনি হাসতাছে। দেখ রানী, কতদিন পর আবার হাল চাষ শুরু হইল। মনে হইতাছে মাটিটাও হাসতাছে আজ। হ মা, বৃষ্টি নামছে বললাই মাটি আজ এত খুশি। চাঁদনি আমাকে বাঁচাইছে মা। হরে মা, মনে হয় ওর আশীর্বাদে এই মাটি আবারও জায়গা উঠছে। চাঁদনি আইস আমাগো মধ্যে নাই ঠিকই, কিন্তু ওর প্রাণ এই জমির ভেতরেই আছে। তুমি ওরে দাফন দিছিলা ওই কোনায় না? ওইখান থেকে ওই আমাগো দেখতাছে আর আশীর্বাদ দিতাছে। বাবা, চাঁদনি তাইলে স্বর্গে গিয়া বৃষ্টি নামাই দিছে, তাই না? হরে মা, ঠিকই কইছত। চাঁদনি এখন আকাশে থাকে, ওই বৃষ্টি নামায়, যেন আমাগো ফসল বড় হয় আর আমরা ঠিক মতো খাইবার পারি রে মা। আমাগো যেন কোনো কষ্ট না হয়। আমাগো সবার জীবনটাও এমনই, পুরানরা মইরা যায় কিন্তু তাতেই আবার নতুনটা জন্ম নেয়। হয়তো তোমার ভালোবাসাই এই বৃষ্টির কারণ। হয়তো বা তাই। এইবার আমি আরো বেশি মন দিয়ে চাষ করুম। এই মাটি আর এই বৃষ্টি দুইটাই আমার নিজের। চাঁদনি না থাকলেও ওর আশীর্বাদে আমি আবারও শুরু করবো।
বাবা, আমি বড় হইয়া যখন টাকার মালিক হমু না, তখন চাঁদনির মতন অনেক হাঁস পালমু। তুই শান্তিতে থাক রে চাঁদনি, তোর বৃষ্টি আমাকে জীবন ফিরাইয়া দিছে। হাই সৃষ্টিকর্তা, এ কেমন আশীর্বাদ দিলা! কত দিনের খরা, কত কষ্ট, তাও মাটি আবার ফলন দিছে। মনে হইতাছে আমার চাঁদনির নিঃশ্বাসে এই ফসল তুলতাছে। আরে ভাই, তোর জমি তো সোনার মতো ঝলমল করতাছে রে। মনে হইতাছে এই বছর এই গ্রামে এমন ফসল আর কারোরই হয় নাই রে। এই ফসল আমার নারে দেবেন, এটা চাঁদনির। ও না থাকলে আমি আর হালই ধরতাম না, বিশ্বাসও হারাইয়ে ফেলতাম। তাই তো বলি, তুই পাগল হইয়া গেছিলি হাসটার লাইগা, কিন্তু এখন মনে হয় তোর পাগলামিতেই সৃষ্টিকর্তার কৃপা ছিল রে। তুই গেছ ঠিকই চাঁদনি, কিন্তু আমাগো জীবন বাঁচাইয়া গেছত রে। তোর মরণের দিন যেদিন বৃষ্টি নামছিল, মনে হইতেছিল সৃষ্টিকর্তা যেন তোরে নিয়া আমাগো সবাইরে মাফ কইরা দিল, প্রশান্তির বৃষ্টি দিল। জানো সিধু, আমি আগে ভাবতাম ভালোবাসা দিয়ে কিছুই হয় না, কিন্তু আজ দেখতাছি ভালোবাসা দিয়া সৃষ্টিকর্তার মন নরম হয়, বৃষ্টি নামে, আর মাটিও ফসল দেয়। ভালোবাসা কখনো বৃথা যায় না রে ভাই, বৃথা যায় না। চাঁদনি মাটির নিচে ঠিকই, কিন্তু ওর মমতা এখন ফসলের মধ্যে। এই বাতাসে মিশা আছে সবকিছু। দিদা, মা কেন ফিরে আসে না? সবাই বলে মা আকাশে গেছে, কিন্তু আকাশ থেকে তো কেউ ফিরে আসে না। না রে মা, কেউ ফিরে আসে না, কিন্তু মনে রাখিস মা, তোর মা তোকে অনেক ভালোবাসতো। সে এখনো পারে বসে তোকে দেখছে। তুই কাঁদলে তোর মন খারাপ হয় রে। আমি কি খুব একলা দিদা? আমার তো মা নেই, বাবাও যে কোথায় গেছে সেটাও তো জানি না। একলা কেন রে পাগলি? আমি আছি তো, আমি তোর মা, আমি তোর দিদা, আমি তোর সব। জীবন এত সহজ না রে রূপা, কিন্তু তুই সাহসী হবি। কাঁদলে তোকে কেউ সাহায্য করবে না, কিন্তু দাঁড়ালে পুরো দুনিয়া দেখবে। যদি আমাদের ঘরটা ভেসে যায়? না রে মা, না। যতদিন দিদা আছে এই ঘর কেউ ভাসিয়ে নিতে পারবে না। আমরা গরিব ঠিকই, এই মনটা ভাঙবি না কখনো। এই কথা মনে রাখবি রে রূপা। সাহসী মেয়ে হয়ে অনেক বড় হবি। রূপা, বাইরে বৃষ্টি পড়ছে, চল না কাদা জলে খেলতে যাই। আমার দিদা বলেছে বৃষ্টিতে ঠান্ডা লাগবে। তুই যা লতা, আমি যাব না। তুই সবসময় এত চুপচাপ থাকিস কেন রে? তোর মা নেই বলি? কি বৌদি, দেখছি রূপা তো দিন দিন রূপে গুণে বাড়ছে। এখনো বিয়ের কথা ভাবলেন না? ভাববো না কেন? রোজই সৃষ্টিকর্তার কাছে বলি যেন রূপার একটা ভালো ঘরে বিয়ে হয়, এমন ঘর যেখানে কোনো কষ্ট থাকে না, একটু শুধু যেন সুখে থাকতে পারে। ঠিকই বলেছেন, মেয়েটার জীবনটা তো ছোটবেলা থেকে দুঃখে ভরা। মা নেই, বাবারও খোঁজ নেই, তবু ওর মুখে কোনো অভিযোগ শুনিনি।
এমন মেয়ে আর কোথায় পাওয়া যায়? ছোটবেলা থেকে কত কষ্ট পেয়ে মানুষ হয়েছে। আমি তো বুড়ি, যতদিন পারছি আগলে রাখছি, কিন্তু মনটা সারাক্ষণ চিন্তায় ভরে থাকে। আমি না থাকলে ও বাঁচবে কেমন করে? দেখ, তোর দিদা তোর বিয়ের কথা ভাবছি। তুই কেমন করে যেতে চাস রূপা? আমি জানি না লতা, আমি শুধু চাই যেখানে বাবা মার অভাবটা একটু কম মনে হবে, কেউ যেন আমাকে তুচ্ছ না ভাবে। বৌদি, আমি আসলে একটা পরিবারের খোঁজ পেয়েছি। ছেলেটা পাড়ার বাইরে, শুনেছি পড়ালেখাও কিছু করেছে, ঘরটাও মন্দ নয়। চাইলে একটু খোঁজ নিয়ে দেখতে পারি। সত্যি, সৃষ্টিকর্তা যদি দয়া করেন, ওর জন্যে যদি একটা ভালো ঘর পাই, আমি তাই চাই। আমি মৃত্যুর আগে ওর মুখে হাসি দেখতে চাই। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনার কথা শুনবেন কাকি। আপনার দোয়া তো পবিত্র, আপনার দোয়া হইলে আর কিছুই অসম্ভব না। বৌদি, বড় সুখবর নিয়ে এসেছি আজ। সুখবর? কি বলছিস কি গোপাল? আপনার রূপার জন্য একটা ভালো ঘরের পাত্রের খোঁজ পেয়েছি। ছেলেটার নাম বিপুল, পাশের গ্রামের রঘুনাথ বাবুর ছেলে। বড় বাড়ি, বড় ঘর, জমি জমা আছে, লোকজনের মধ্যে বেশ সম্মানিত পরিবার। সত্যি বলছিস? ওরা যদি রূপার মতো গরিব অসহায় মেয়েকে ঘরে নিতে রাজি না হয়? আমি খোঁজ নিয়েছি। শ্বশুর রঘুনাথ বাবু ভদ্রলোক, পাড়ায় তাদের অনেক সুনাম। বিপুল নাকি বাজারে ব্যবসা করে, কথাবার্তায় খারাপ কিছু পাইনি। সৃষ্টিকর্তা সত্যি যদি দয়া করেন, রূপার জন্যে ভালো একটা ঘর পেলে আমি শান্তিতে চোখ বন্ধ করতে পারবো। ওদের পক্ষ থেকে কালই পাকা কথা বলার লোক আসবে। আপনি চাইলে পাত্রপক্ষের সাথে দেখা করে নিতে পারেন। রূপা, তুই তো এখন পাত্রের ঘরে যাবি, তা কেমন লাগছে বল? জানি না লতা, মনে হচ্ছে জীবনে নতুন কিছু হতে যাচ্ছে। একটু ভয়ও লাগছে, আবার আশাও যাচ্ছে। মা, আমি ছোটবেলা থেকেই এইটাই কামনা করেছি, যেন তুই এমন ঘরে বিয়ে হবি যেখানে তোকে কেউ অবহেলা করবে না। হয়তো সেই সময়টাই এসে গেছে রে। ওরে রূপা, আজ তো একদম তোকে রাজকন্যা লাগছি। দেখ না, সবাই তোর দিকেই তাকিয়ে আছে। থাম রে লতা, এত জোরে বলিস না। বৌদি, আপনার দায়িত্ব আজ পূর্ণ হল। রূপার ঘর বেঁধে গেল। হ্যাঁ, আজ যেন বুকের ভেতরটা খালি হয়ে যাচ্ছে। রূপা, ভালোভাবে সংসার করবি, শ্বশুর শাশুড়ির মান রাখবি, আর স্বামীর কথা শুনবি। কেউ যেন তোকে কষ্ট না দেয়, মনে রাখিস। দাদি সব সময় তোর জন্যে প্রার্থনা করবে। দিদা, তুমি আমার সব কিছু, আমি তোমার কথা রাখবো দিদা। আমি রূপা, আমি। চুপ থাক, এখন থেকে যেভাবে বলবো সেভাবেই চলবে। নতুন বউ, আজই রান্না দেখতে হবে, আর ঘর সংসারে সব নিয়ম কানুন মানতে হবে। মনে রাখবি, আমাদের ঘরে অলসতা চলবে না। আমি চেষ্টা করব, তবে এখানে চেষ্টা চলবে না, ভুল করলে শাস্তি হবে, বুঝলি তো? আমি চেষ্টা করব।
চেষ্টা? এখানে চেষ্টা করলে চলবে না। চুলার আগুন, বাসন সব ঠিক রাখতে হবে। ভুল হলে আমরা সবাই দেখব। এখানে সবাই নজর রাখে, তুমি যদি নিয়ম না মানো বুঝবে। এখন যাও, গিয়ে রান্না করো গিয়ে। আমি কোথায় এসে পড়লাম? আমি কি কখনো সুখের মুখ দেখতে পারবো না? দেখেছিস, আজ থেকে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। হ্যাঁ মা, এখন থেকে বুঝতে হবে এখানে কেমন নিয়ম। সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। বাবা মায়ের আদর পাইনি, ভেবেছিলাম এবার পাবো, কিন্তু এখানেও। রূপা, চা আনছিস কি? পরে রান্না শুরু করতে হবে। হ্যাঁ, আনছি। রূপা, আজ থেকে সব কাজ তোর হাতে। রান্না, ধোয়া, ঘর পরিষ্কার, কাপড় পরিষ্কার সবই তুই করবি। হ্যাঁ মা, আমি সব করব। কাজে যেন কোনো ফাঁকি দিও না বৌদি। এই কাপড়গুলো ধুয়ে শুকাতে দাও তাড়াতাড়ি, আর এরপরে সে রান্নাটা করবে। সৃষ্টিকর্তা, আমার কপালে কি কোনো সুখ লেখনি? ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়েছি, কখনো সুখের মুখও দেখতে পাইনি। ভেবেছিলাম একটু সুখের মুখ দেখব, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রূপা কাপড় ধোয়া শেষ করে বাড়ি ফিরে যায়। এই রূপা, এখনো থালা বাসনগুলো ধোয়া হয়নি? রান্না কখন হবে শুনি? তোর মরা মা এসে কি সব কাজ করবে নাকি? হ্যাঁ মা, আমি এক্ষুনি করছি। রান্না কখন হবে শুনি? ক্ষুধায় তো আমার পেট গেল। মা, তুমি আমাকে কেন একা করে চলে গেলে? আমি তো আর পারছি না মা। তুমি কি চুলা ঠিক রাখতে পারছো? এই চুলার আগুন যেন কিছুতেই তোমার নিয়ন্ত্রণে নেই। মন কোথায়? হ্যাঁ, মন কোথায় দিয়ে কাজ করছো শুনি? আমি ঠিকভাবে করারই চেষ্টা করছি। রূপা, আজও ভুল করেছো। আমাদের ঘরে অলসতা মানা হবে না। তুমি এখানে অতিথি নও, কাজ তোমাকে করতেই হবে। মা, এই বউ তো একদিনও কাজে মন দেবে না। মনে হচ্ছে সবই তার জন্য নতুন, আর সে বুঝতেই পারছে না এখানে কঠোর নিয়ম মানা ছাড়া চলবে না। দিদা, আমি কি আর সহ্য করতে পারবো? যদি ধৈর্যই হারাই তবে যে সব শেষ হয়ে যাবে। আমি হাল ছাড়বো না, আর কেউ আমাকে ছোট করতে পারবে না। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। রূপা, তাড়াতাড়ি রান্না শেষ করে সবাইকে খেতে দে। হ্যাঁ মা, রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি সবাইকে খেতে দিচ্ছি। রূপা রান্না শেষ করে সবাইকে খেতে দেয়। সৃষ্টিকর্তা, এত কষ্ট আমাকে কেন দিচ্ছ? ছোটবেলায় বাবা মাকে হারালাম, ভেবেছিলাম বিয়ের পর একটা ঘর পাবো, একটু ভালোবাসা পাবো, কিন্তু এখানেও শুধু অবহেলা, তিরস্কার আর কাজের বোঝা। আরে আই রূপা, এখনো ঘুমাসনি? কাল ভোরে উঠতে হবে, কাজ পড়ে আছে যে। নতুন বউ হয়ে এসেছিস বলে ছাড় পাবি না কিন্তু। হ্যাঁ মা,
হ্যাঁ, এখনই যাচ্ছি। কিন্তু দিদা, তুমি তো বলেছিলে সাহসী মেয়ে হয়ে বাঁচতে হবে। কিন্তু দিদা, এখানে তো কেউ আমার কান্নাই শোনে না, কেউ আমার পাশে নেই। আমি যে খুব একা দিদা। রূপা চোখ মুছে চুপচাপ বসে থাকে, মুখে ক্লান্তি, চোখে নিঃশেষিত আশা। আজ আমি সকালেই তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। ভেবেছিলাম তুমি খেয়ে তারপরে বাজারে যাবে। এই সব কথা পরে বলো, এখন আমার সময় নেই, বাজারে কাজ আছে। কিন্তু একবার খেয়ে গেলে তো ভালো হতো, আর তুমি না খেলে যে আমারও ভালো লাগবে না। এই সব নাটক আমার সামনে করো না। আমি চাই না কেউ সকালে আমার মাথা খাক। ঘরের কাজ করো, বেশি কথা বলো না। দেখেছো, এখানে কেউ তোমার মায়ায় ভাসবে না, বুঝলে? আমি তো কিছুই বলিনি, শুধু চেয়েছিলাম একটু খেয়ে বাজারে যাক। মুখে মুখে একদম কথা বলবে না। আমি কি দোষ করেছি সৃষ্টিকর্তা? আমি ভেবেছিলাম এই ঘরটা আমার নিজের ঘর হবে, কিন্তু এখানে যে আমাকে কেউ চায় না, কেউ ভালোবাসে না। এই পুকুরে ছোটবেলায় আমি লতার সঙ্গে খেলতে আসতাম, তখন সবকিছু কত সহজ লাগতো। আর আজ সেই জায়গায় এসে মনে হচ্ছে আমি যেন একেবারে একা হয়ে গেছি। মা, তুমি আকাশ থেকে কি আমার কান্না শুনতে পাও? আমি তো নিজে একটা ঘর চেয়েছিলাম, ভেবেছিলাম বিয়ের পর স্বামী আমার পাশে থাকবে আর শ্বশুর বাড়ি আমাকে আপন করে নেবে, কিন্তু এখানে তো আমার দিকে কেউ থাকায় না। একটুখানি ভালোবাসাই তো চেয়েছি, এটাই কি আমার অপরাধ? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি, আমি শুধু চেয়েছিলাম একটু আপন মানুষ। ওদের মতো আমিও একদিন এমন হেসে খেলে বেড়াতাম, তখন ভাবিনি বড় হলে জীবনটা এত কষ্টের হবে। দিদা, তুমি বলেছিলে না আমি সাহসী মেয়ে, কিন্তু দিদা, আমি আর কত কষ্ট সহ্য করব? কেউ আমার পাশে নেই দিদা। সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তারপর কলসি করে ধীরে ধীরে ঘরের দিকে হাঁটা দেয়। সৃষ্টিকর্তা, সত্যি যদি তুমি থাকো তাহলে একটুখানি শান্তি দাও, আমি যে আর পারছি না। চিঠিটা দেখেছিস? দিদার বাড়ি থেকে এসেছি, তোকে চিঠি লিখেছি। আমার দিদা? তার স্বাস্থ্যের কি খবর? আমি জানতে চাই, কি লিখেছে দিদা? দেখবি, তোর দিদা অসুস্থ, তোকে যেতে বলেছে। দিদার কথা ভেবে আবার যাবার জন্য কাঁদিস না যেন। কি হয়েছে দিদার? আমাকে বলুন না, দিদার কি অবস্থা? আমি যাব দিদার কাছে। রূপা, এখানে আবেগের জায়গা নেই। কাজ শেষ কর, তারপর সব ভেবে দেখব যাওয়া যায় কিনা। তুই গেলে বাড়ির কাজ করবে কে শুনি? আমার দিদা অসুস্থ, আমি তাকে দেখতে যেতে চাই। আবার মুখে মুখে কথা, এখানে আবেগ দেখানোর কোনো সময় নেই। যা, গিয়ে কাজ কর, অনেক কাজ পড়ে আছে। দেখেছো মা, ওর কত সাহস, মুখে মুখে কথা বলে। দিদার জন্যই শক্ত থাকতে হবে, আমি হাল ছাড়বো না। দিদা, তুমি অসুস্থ আর আমি দূরে, তবু আমি হাল ছাড়বো না। আমি যাব তোমার কাছে, আমি চেষ্টা চালিয়ে যাব।
দিদা, তুমি অসুস্থ, আমি দূরে দিদা, কেউ আমাকে যেতে দেয় না, তুমি ছাড়া আমি একা, আমি নিঃসঙ্গ দিদা। জীবন কঠিন, কেউ যদি তোমার উপর অবিচার করে তবে তুমি চুপ থেকো না, নিজের মর্যাদা হারিও না, নিজের জন্যে দাঁড়াও। আমি আমি বুঝেছি, শুধু সহ্য করলেই সবকিছু বদলাবে না। শাশুড়ি, ননদ, স্বামী যারা আমাকে ছোট করেছে তাদের সঙ্গে আমাকে দাঁড়াতে হবে। মানে, কিন্তু দিদার স্নেহই আমার শক্তি, আর দিদার অসুখে আমি যাব না, আমি হাল ছাড়বো না। আমার মর্যাদা, অহংকার, অধিকার আমি সব রক্ষা করব। আমি কাঁদবো না, আমি লড়বো, যত শক্তি আছে সব দিয়ে লড়বো। দিদার শেখানো ধৈর্যই আমার অস্ত্র। এ কি বৌদি, তুমি কাপড় গোছাচ্ছ কেন? তুমি কোথাও যাবে? রূপা কোনো কথা না বলে কাপড় গোছাতে থাকে। রূপা, কি হচ্ছে কি এসব শুনি? কাপড় গোছাচ্ছিস যে, কোথায় যেতে চাইছিস? মা, আমি আমার দিদার কাছে যেতে চাই, উনি অসুস্থ, আমাকে যেতে হবে মা। বলে কি, মায়ের অনুমতি না নিয়ে পালানোর চেষ্টা করছে দেখি। এই ঘরে থেকে কেউ নিজের মতো সিদ্ধান্ত নেয় না, বুঝলি? তুই এখন এই সংসারের বউ, তোর নিজের ইচ্ছে ঘর ছাড়তে পারবি না। আমি পালাচ্ছি না মা, দিদা আমার মা সমান, তিনি অসুস্থ, আমি ওনার কাছে যাব, ওনার পাশে থাকবো আমি। বাপরে বাপ, দেখেছো মা, এখন নিজেই সিদ্ধান্ত নিচ্ছে। আগামীকাল হয়তো বলবে এই সংসারের নিয়ম মানবো না। তুই ভুলে যাস না রূপা, এই ঘরে তুই বউ হয়ে এসেছিস, দিদার নাতনি হয়ে না। তুই যেদিন এখানে পা দিয়েছিস সেদিন থেকেই তোর সব ইচ্ছে শেষ। সবকিছু এখন এই ঘরের নিয়মেই চলবে। আমি ছোটবেলা থেকেই অনেক কিছু সহ্য করেছি মা, বাবা মাকে হারিয়েছি, কষ্টের মধ্যে বড় হয়েছি। এখানে এসে ভেবেছিলাম আপন মানুষ পাবো, কিন্তু এখন এখন আমার দিদাও অসুস্থ, আমি যেতে চাই, আর আমি যাব। এখানে কি হচ্ছে? কেন এত চেঁচামেচি? দাদারে, তোর বউ পালিয়ে দিদার বাড়ি যেতে চাইছি, তাই কাপড় চোপড় গুছিয়ে ফেলেছি। এটা কি সত্যি রূপা? তুই আমাদের না বলে যেতে চাইছিস? হ্যাঁ চাই, আমার দিদা অসুস্থ, আমি ওনার কাছে যেতে চাই, আর এটা পালানো না, এটা দায়িত্ব, ভালোবাসা। তুই আমার অনুমতি ছাড়া এক পাও বাইরে যেতে পারবি না। এই ঘর আমার, এখানে যা হবে আমার কথাই হবে। তুমি যতই বলো না কেন, আমি আমার দিদার কাছে যাবই। উনি আমাকে মানুষ করেছেন, আমি যাব উনার কাছে, আর এটাই আমার সিদ্ধান্ত। এই বউটা তো আজ সীমা ছাড়িয়ে ফেলেছে। না মা, আমি সীমা ছাড়াইনি, আমি শুধু আমার হৃদয়ের কথা বলছি। এতদিন চুপ থেকেছি, আজ আর পারছি না। হে কি, তুমি এখানে? আমরা অন্যায় করেছি, তোমার সাথে আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করে দাও। আমি দিদাকে দেখতে এসেছি। তুমি যে ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তুমি ওকে আর কষ্ট দিও না বাবা। আমি কথা দিচ্ছি দিদা, আর কখনো কষ্ট দেব না। সবাই তাদের ভুল বুঝতে পারে। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হায় রে পোড়া কপাল আমার, এতটা দিন হয়ে গেল ছেলেটা বিয়ে করেছে, আজ ওই বউ দুটো ভালো করে রান্নাও করতে পারে না, আর যদিও করে তাও যে মুখেই তোলা যায় না।
আমি মরে গেলে ছেলেটার কপালে যে কি হবে তা কে জানে। যাই হোক, এইসব চিন্তা করে লাভ কি? রান্না তো আমাকেই করতে হবে। যাই যাই, সকাল সকাল রান্নাটা সেরে ফেলি। মা, ও মা, কতবার বলেছি তুমি আলাদা করে আর চুলো জ্বালাবে না। এখন আমি বিয়ে করেছি, আমার বউ আছে, মেয়ে আছে, এসব কাজ তুমি করতে যাও কেন বলো তো? আমি তো চন্দ্রাকে বলেছি সকাল সকাল যেন তোমার ঘরে ভাত পৌঁছে দেয়। তারপরেও তুমি রোজ রোজ রান্নাঘরে কি করো বলো তো? কি বললি তুই? তোর বউ আমারে রান্না করে খাওয়াবে? সে তো দেখছি গত 5 বছর ধরে তোর বউ তো আমাকে রান্না করেই খাওয়াচ্ছে। খটি বাড়ির মেয়েকে বিয়ে করেছিস, বাঙালি রান্না সে কি বুঝবে রে? ওইসব কি মুখে তোলা যায়? হে, এসব কি বলছেন মা? আজকেও আমি আপনার ছেলের জন্য ছোলা ডাল আর লুচি করেছি, আর আপনি কি না আবার চুলার পাড়ে এসে রান্না করছেন? শুনলে তো মা, চন্দ্রা তোমাকে কত ভালোবাসে, তোমার জন্য লুচি রান্না করেছে। সকাল সকাল গরম লুচি আর ছোলার ডাল, কত মজা হবে একবার ভাবো তো। ইস, তোর বউকে যে রান্না করতে পারে ও আমার ভালোই জানা আছে। শুনলে তো অনিন্দু, তোমার মা কি বলছে? রোজ রোজ এমন কথা শুনতে আমারও আর ভালো লাগছে না। তোমার মায়ের জন্য আমি কত কষ্ট করে রান্না করি, যেন তার মনের মতো হতে পারি। কিন্তু আমি ঘটি বাড়ির মেয়ে বলে সে আমায় দুচোখকেই সহ্য করতে পারে না। ঠিকই তো মা, তুমি কোনোদিনও শুধরবে না। আজ 5 বছর হলেও তোমাকে না জানিয়ে বিয়ে করেছি, তাই বলে এখন তো আমার একটা মেয়ে হয়ে গেছে, তাই না? ওর মুখের দিকে তাকিয়েও তো তুমি সবকিছু মেনে নিতে পারো নাকি? আমার পেটের ছেলে হয়ে তুই আমার মুখে মুখে কথা বলিস? আজ তোকে আমার ছেলে বলতেই লজ্জা লাগছে। বউয়ের কথায় মায়ের সাথেই খারাপ ব্যবহার করছিস। হে ঈশ্বর, দেখো আমার কপালে কি এই লেখা ছিল? এই তো আজ আবার শুরু হলো। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। রোজ রোজই দেখে এসব আর ভাল লাগছে না আবার। মা, এ কি করছেন? এইভাবে কাঁদলে সবাই কি বলবে? ওগো ওগো, তুমি কিছু বলছো না কেন? শোনো, আজ আমি তোমায় বলে দিচ্ছি, রোজ রোজ তোমার মায়ের অত্যাচার আমি আর সহ্য করতে পারবো না। আমি ঘটি বাড়ির মেয়ে বলে কি মানুষ নই? তুমি তো নিজের চোখেই দেখো তোমার মা আমার সাথে কেমন ব্যবহার করে। কি করব বলো তো? মায়ের অমতে তোমাকে বিয়ে করেছিলাম, এখন একটু মানিয়ে নাও চন্দ্রা। তুমি মানিয়ে না নিলে যে আমি 2 কুলি হারিয়ে ফেলবো। এমন যদি করবে তাহলে আমায় কেন বিয়ে করেছিলে? আগে জানলে আমি তোমায় বিয়েই করতাম না। তোমার মনে এইটাই ছিল? এই জন্যই তোমার মায়ের কথায় তুমি সায় দাও, তাই তো রোজ রোজ সে আমার সাথে এমন করতে পারে। আহ, থামো তো। আমি আর তোমাদের জ্বালা পারছি না নিতে। এই বাড়িতে থাকলে দুজনের যন্ত্রণায় আমি শেষ হয়ে যাব। কি যে করি, মাঝে মাঝে এত প্যারা দেয় দুজনে যে মনে হয় এ দেশ ছেড়ে চলে যাই। কিন্তু কি করব, সেই তো শেকলে বাধা আমি। কিরে, এখানে মন খারাপ করে বসে আছিস কেন রে? বাজারে যাবি না? কিরে, একবারও কথা বলছিস না যে? কি কথা বলবো বলতো? তোদের বুদ্ধি শুনে প্রেম করে ঘটি বাড়ির মেয়ে বিয়ে করেছিলাম, সেই থেকে শুরু হয়েছে। এখনো আমার মা আর বউয়ের যুদ্ধ থামছেই না।
আমার নিজের জীবনের শান্তি নেই, বাজারে যে কি করবো রে আমি। আরে এটা কোনো কথা? এত বছর পর তোদের এত সুন্দর একটা সংসার, মিষ্টি একটা মেয়ে, এগুলো না করলে কি আর এসব পেতিস বল? এখন বল দেখিনি কি হয়েছে, বল বল বল। কি হয়নি তাই বল। মাকে তো কিছুই বলতে পারি না। চন্দ্রার কোনো দোষ দেখি না আমি। ও তো সারাক্ষণ চেষ্টা করে, কিন্তু মা সারাক্ষণ ওকে ঘটি বাড়ির মেয়ে বলে ছোট করে দেখে। উঠতে বসতে কথা শোনায় সবখানে। বাঙালি রান্না করতে পারে না বলে খোঁটা দেয়। চন্দ্রা মায়ের পছন্দের রান্নাও করে, তবুও মা ওকে একটুও ভালো চোখে দেখে না। আরে ভাই, এটা কোনো বিষয় হলো? শাশুড়ি বউ এরকম একটু আধটু হয়েই থাকে আর কি। তুই কি করে বুঝবি? তোর তো আর মা বউ একসাথে থাকে না। মা তো কোনোদিন বদলাবে না। আমি বলেছি চন্দ্রা তুমি ধৈর্য ধরো, কিন্তু প্রতিটা দিন ওকে ছোট করে দেখলে ও তো রাগ করবেই। এ সমস্যা। আমি কিন্তু একটা বুদ্ধি পেয়েছি। কাকিমা যেহেতু খাবার খুব পছন্দ করে, তুই এক কাজ কর, চন্দ্রা বৌদিকে বাঙালি রান্না শেখাস। কাকিমা যা যা পছন্দ করে সেগুলো মেনে মেনে রান্না করালেই, সে খাবারগুলো কাকিমাকে খেতে দিলেই দেখিস মন একেবারে গলে যাবে। কি? কিভাবে? এখন তো টিভি ইন্টারনেটের যুগ রে। বৌদিকে বলিস ইউটিউবে নতুন নতুন বাঙালি রান্না দেখতে। পান্তা ভাত, ভর্তা, ছোলা ডাল, লুচি, ইলিশ, যা কাকিমা পছন্দ করে এগুলো ভালো করে শিখে নিতে বলবি। তারপর একটা একটা করে কাকিমার সামনে এনে দিবি রে। ঠিক আছে রে, খুব দারুণ একটা বুদ্ধি দিলি। মা যেমন ভোজন রসিক, রান্না দিয়ে মন জয় করতে হবে রে। না হলে দেখ, এই বুড়ো বয়সে চুলা জ্বালিয়ে রান্না করে, তা দেখতে কি আমার ভালো লাগে বল তুই? তাহলে আর দেরি করিস না রে বন্ধু, কাল থেকেই তুই বৌদির সাথে আলোচনা করে এটা শুরু কর। আধা ঘন্টার মধ্যেই কিছু শেখা শুরু হবে রে। আমি এখন যাই রে বন্ধু। ঠিক আছে, আমিও বাড়িতে যাই তাড়াতাড়ি, গিন্নিকে সুখবরটা দিতে হবে। মারে, ওখানে কি করছিস? বাবা বাবা, আমি না খেলছি। দেখো, আমার বন্ধু জ্যোতির কত সুন্দর খেলনা রয়েছে। তুমি কি ওই খেলনাটা আমায় কিনে দেবে বাবা? ওরে, আমি কিনে দেব, কিন্তু আগে বাড়ি চল। তোর মা না খেয়ে আছে, আমরা সবাই মিলে খেয়ে নিই, কেমন? সত্যি সত্যি বাবা, তুমি আমায় এমন একটা বড় খেলনা কিনে দিবে? হ্যাঁ হ্যাঁ, চল এখন, চল। আজকে নবাব সিরাজউদ্দৌলা বাড়ি ফিরুক, তার 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দেব। এই রে, আজ তো গিন্নি একেবারে রেগে গেল। সত্যি সত্যি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে না তো? এখন আমি কি করব? বাড়ির মধ্যে ঢুকবো না আবার অনিন্দের বাসায় চলে যাব? আই ছোট লোক, কোথায় ছিলি এতক্ষণ? তোকে না বলেছি আমার সোনার হার গড়িয়ে দিতে হবে? ছি 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 মাধবী, তুমি এসব কি বলছো? এই মরেছে রে, পরের সালিশ করে আসলাম, অথচ আমার ঘরেই ভূমিকম্প চলছে। এভাবে ঝাঁটা উঁচু করে রেখে দিলে আমি বাড়ির ভেতরে কি করে ঢুকবো? আজকে এক্ষুনি আমার গলার হার বানাতে দোকানে যাবে, নইলে আজ থেকে এই ঘরের ভাত বন্ধ। ঠিক আছে ঠিক আছে, আগে আমায় ঘরে ঢুকতে দাও তো, আর একটু বুঝলেই তো সব ঠিক হয়ে যাবে।
একবার বাড়ির মধ্যে নিয়ে যায়, তারপর পালাস কি করে তাই দেখি। এই নাও, এই টাকাগুলো দিয়ে আমার হাড় গড়াতে যাবে। এ কি মাধবী, কি বলছো? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এইগুলো তো আমাদের ফসল বিক্রি করা টাকা। হ্যাঁ, তো আমি কি করব? এই টাকা দিয়ে তো আমার গয়না গড়িয়ে দেবে। আমি কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার গলার হার গড়িয়ে দেবে কিনা তাই বলো। এগুলো আমাদের ফসল বেচা টাকা। এই টাকা নষ্ট করলে আমি জমিতে ফসল লাগাতে পারবো না, তখন আমরা কি খাবো? তুমি কি বুঝছো? তুমি কি বলছো? তা আমি জানি, কিন্তু সামনেই আমার বাপের বাড়িতে বড় অনুষ্ঠান। সব কুটুমের গলায় বড় বড় হার থাকবে, শুধু আমার গলায় নেই। কয়দিন আগেও তো তোমাকে একটা আংটি গড়িয়ে দিয়েছি, এখন আবার এই টাকা দিয়ে কোন হার গড়াবে? তোমার কি এগুলো থামবে না? আমার তো কিছুই থাকবে না। সে আমি জানি না। আমি যখন বলেছি আমায় দিতে হবে, তখন দিতেই হবে। আমার কাছে কি টাকার গাছ আছে যে আমি নাড়াবো আর ঝরঝর করে টাকা পড়বে? দাও দাও, টাকাগুলো আমার কাছে দাও। তুমি কি আমায় হার গড়িয়ে দেবে না? আমার গলায় হার না থাকলে যে আমি লজ্জায় মরবো। মাধবী, একটু শান্ত। মনে করো এই টাকাগুলো নষ্ট হলে পরের বছর কই থেকে আমরা ফসল তুলবো বলো? আমার কাছে এই টাকাগুলো অনেক জরুরি, বুঝলে? তাহলে আমি আর থাকবো না এই বাড়িতে, যতক্ষণ না আমার হার গড়িয়ে দিচ্ছ। আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, আর কখনো তোমার মুখ দেখবো না। আরে এই মাধবী, আমার কথা শোনো। বিধাতা দেখলে আমার সাথে কেমন করে। অনিন্দ তো তাও একটু শান্তিতে আছে। আরে মাধবী, আমাকে কি আগুনে পোড়াবে নাকি? দেখো আমি কি করব এখন। এই সন্টু, যত তাড়াতাড়ি রান্না শিখবি ততই তোর মঙ্গল। 5-6 বছর তো খুব দেখলি। আর হলো না, এবার তোকে শাশুড়ি মাকে পটাতে হবে। রান্না শিখে নিলে আমাকে কথায় কথায় ঘটি বাড়ির মেয়ে বলে গালি দিতে পারবে না। ভিডিও দেখে যে এত সহজে রান্না শিখন যায়, এটা আমি প্রথম দেখলাম। কি রান্না করছো হে চন্দ্রা? সর্ষে ইলিশ? হ্যাঁ গো হ্যাঁ, আমার মনে হয় সর্ষে ইলিশ রান্নাটাই মা বেশি পছন্দ করবে। আমার তো রান্না শেখা হয়ে গেছে। তুমি যাও না, সকাল সকাল বাজার থেকে একটা বড় ইলিশ এনে দাও। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মা কখনো সর্ষে ইলিশ খায়নি। মাকে সর্ষে ইলিশ করে খাওয়াতে পারো, তবে মা তোমার উপর পটে যাবে, দেখো তুমি। তাই যেন হয় গো। জহির ভাই সবাইকে বৃষ্টির দিনে মাছের বাজার পরিদর্শন করতে বলেছেন। যাই, আমি বাজারে গিয়ে দেখে আসি কি অবস্থা। বৃষ্টি দেখে মনে হয় কেউ বাজার পরিদর্শনে আসেনি, কিন্তু এটাই তো মূল কাজ ছিল। যাকে আমি বরং মাছের বাজার দেখে যাই, বৃষ্টির মধ্যে মাছের দাম দর কেমন জেনে যাই। কি গো, তুমি এই বৃষ্টির মধ্যে কষ্ট করে ভিজে ভিজে মাছের ব্যাপারে এত কিছু জানতে চাইছো? তুমি মাছ চাষ করছো নাকি? হ্যাঁ ব্যাপারী ভাই, আমি মাছ চাষ করছি। ভালো ভালো, বেশ ভালো। আমরা তাহলে সামনে তোমার কাছ থেকে ভালো ভালো মাছ পেতে যাচ্ছি। মনে রেখো, এই বাজারে তাজা রুই আর কাতলার চাহিদা বেশি, এবং পুষ্টিগুণ ভালো হতে হবে কিন্তু। আমি সেটাই চাই, আমার মাছ হবে সেরা মাছ, তোমরা দেখে নিও। সেরা হবে কি হবে না সেটা তো মাছের প্রতিযোগিতাতেই বোঝা যাবে।
প্রতিযোগিতা? হ্যাঁ, এই তো সামনেই গ্রামে সেরা মাছ চাষি প্রতিযোগিতা হবে। যে চাষির মাছ সেরা সেই জিতবে মোটা অঙ্কের টাকা। কি বলছো, সত্যি? অবশ্যই সত্যি। তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো কিন্তু। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই অংশগ্রহণ করব। এবার শুধু আমার পুকুরের মাছগুলো বড় হোক। আরে বাহ, সালমার পুকুরের রুই তো দেখতাছি এলাকার মাছগুলোর মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান আর সুন্দর। এই মাছ যে সালমার কঠোর পরিশ্রমের ফসল তা বোঝাই যাইতাছে। হ্যাঁ, তাই তো দেখছি। আমার মনে হয় আজকের প্রতিযোগিতায় সালমাই জিতবো। আমি মাছ চাষ করে আমার সংসারের হাল ধরতে পেরেছি, একটু সচ্ছলতার মুখ দেখেছি, আর আমি তাতেই খুশি। আমি জানতাম তোমার মতো পরিশ্রমী মেয়ে কখনো হারবে না। প্রধান বিচারক সাহেব কি মাছ দেখছেন? হ্যাঁ চাচা, সব বিচারকরাই প্রতিযোগিতার উদ্যোক্তারা মাছ নিয়ে দেখিয়ে এনেছে। এই প্রতিযোগিতার প্রধান বিচারক কে? ওই যে উনি প্রধান বিচারক। জহির ভাই প্রধান বিচারক? তাহলে তো হইছি। আমি জানি আমার মাছই সেরা, কিন্তু জহির ভাই প্রধান বিচারক এবং তিনি আমাকে পছন্দ করেন না, সুতরাং আমার জেতার কোনো আশা নেই। সবার দৃষ্টি আকর্ষণ করছি, এবার আমি বিজয়ীর নাম ঘোষণা করব। আমি আর থেকে কি করব, আমি বরং চলেই যাই। এবারের প্রতিযোগিতার বিজয়ী হয়েছেন সালমা বেগম। তাকে পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সালমা বেগম। আমি আমি বিজয়ী? বলেছিলাম না তুই জিতবি? যা যা, পুরস্কার নিয়ে আয়। আপনার মাছ সত্যিই সেরা ছিল সালমা বেগম। এই পুরস্কার আপনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন। ইলিশ ইলিশ, তাজা ইলিশ, বড় বড় তাজা ইলিশ। এই ভাই, নেবেন নাকি নেবেন নাকি তাজা ইলিশ? এই দিকে আসেন, একেবারে কম দামে দেব। ইলিশ ইলিশ। ও ভাই, এই ইলিশ দেখো, আজ সকালে তুলছি, একেবারে সব টাটকা। অল্প দামে দিয়ে দিব সব, অল্প দামে। দেখেছিস বন্ধু, আসতে না আসতেই শুরু হয়ে গেল। আরে আমরা 2-4টা দোকান দেখে তারপরে একটা ভালো মতো মাছ কিনে নিয়ে যাব, বুঝলে? আরে বন্ধু শান্ত হও, শুনছিস না? সবাই মাছ বিক্রি করতে চায়, বাজারে আসলে এগুলো তো শুনতেই হবে। চল ওই দোকানটাই যাই, চল। বড় ইলিশ কত করে কিলো আজ? বড় ইলিশ আছে স্যার, 2 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত, তাজা তাজা একেবারে। দিন দাদা, বড় দেখে আমাদের একটা মাছ দিন। এই নেন বাবু, মাছ খাইয়া ভালো লাগলে আবার কিন্তু আসবেন বাবু। ঠিক আছে দাদা। যাক বন্ধু, অনেক দিন পর তোর সাথে বাজারে এসে মনটা ভালো হয়ে গেল। আজকে তোর বাড়িতে বৌদির হাতের রান্না একেবারে কবজি ডুবিয়ে খাবো রে। ঠিক আছে রে, আজকে 2 বন্ধু মিলে খুব মজা করবো রে। মাছটা কি তোর পছন্দ হয়েছে? পছন্দ হবে না মানে? আমরা নিজ হাতে দেখে শুনে মাছটা এনেছি না। ঠিক বলেছো, তোমাদের পছন্দ কি আমার অপছন্দ হতে পারে? এখন অপেক্ষা করো, রান্না কেমন হয় সেটাই দেখার পালা।
আমি আর দেরি করছি না, চুলোয় হাঁড়ি চাপিয়ে দিলাম। সে করেই হোক ইলিশ মাছটা একেবারে শাশুড়ি মায়ের মনের মতো করে রান্না করতে হবে, না হলে অনিন্দর সব পরিশ্রম বৃথা হয়ে যাবে। আর আমি সে ঘটি বাড়ির মেয়ে এমন আর কোনোদিনও ঘুরবে না। আহ, গন্ধে একেবারে মন ভরে যাচ্ছে। মা, এসো না, দেখো তো তোমার বউ মাছ কি রান্না করেছে। আজকে যদি তোমার রান্না পছন্দ হয়, তুমি আর কোনোদিন চন্দ্রার সাথে খারাপ ব্যবহার করবে না, মিলেমিশে থাকবে। তোমার এখন বয়স হচ্ছে, চুলার পারে যাওয়া তোমার ঠিক হবে না মা। তা এত করে যখন বলছিস, চল দেখি তোর বউ কি রেঁধেছে। আরে চন্দ্রা, দেরি করছো কেন? মায়ের পাতে বড় ইলিশ আর ঝোল তুলে দাও। এই নিন মা, আপনার জন্যে যত্ন করে রান্না করেছি, আপনার নিশ্চয়ই পছন্দ হবে। হ্যাঁ রে, অমৃত এত সুন্দর রান্না নিজে করেছে। এমন রান্না তো আমি জীবনেও খাইনি। এই স্বাদ খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। কেমন মা, বলেছিলাম না একদিন না একদিন চন্দ্রা ঘটি বাড়ির মেয়ে হয়েও তোমার বাঙ্গাল পরিবারের হাল ধরবে গো। আমি বৌমাকে কত কিছু বলেছি, কত কষ্ট দিয়েছি, তাও বৌমা বারবার আমার জন্যে রান্না করে নিয়ে এসেছে। আমি অনেক বড় ভুল করেছি বাবা। মা, আপনি এত কিছু বলছেন কেন? আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? আপনার রাগ ঝগড়া আমি কিছুই মনে করিনি। আপনি এখন খেয়ে নিন তো। কি বৌদি, আমার বুদ্ধিটা কেমন ছিল? হ্যাঁ ঠাকুরপো, সত্যি তোমার বুদ্ধি আছে বলতে হয়। এখন সবাই খেতে বসো তো, সর্ষে ইলিশের ঝোল যে ঠান্ডা হয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, কার এত কষ্টের ডাক? কেউ কি আহত হলো নাকি? হায় সৃষ্টিকর্তা, এর অবস্থা তো দেখছি খুবই খারাপ। পা ভেঙে গেছে, আর এ কত কষ্টে কাঁদছে। এ তো দুর্বল, এ তো অসহায়। আমি কি একে সাহায্য করতে পারি? শুনছিস ছোট্ট বন্ধু, ভয় পাস না, আমি তোকে মরতে দেব না। আমি তোকে সাহায্য করব, তুই কিছুতেই ভেঙে পড়িস না। আমি আছি তো, আমি আছি। কত নির্মম জীবন, এমন ক্ষুদ্র প্রাণের জন্য এত কঠিন। মানুষ হয়েও আমরা অনেক সময় তাদের কষ্ট বুঝি না। আজ আমি চেষ্টা করব একটু হলেও তার যন্ত্রণা কমাবো। হে সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টি সত্যিই বিস্ময়কর। আমরা মানুষ হয়েও অনেক সময় অনুগ্রহ ভুলে যাই। আর ভয় পাস না, আর ভয় পাস না ছোট্ট বন্ধু, আমি তোকে বাঁচাবো। দেখিস, আমি একটু একটু করে তোর পা পরিষ্কার করছি, যন্ত্রণাটা কমবে। বিশ্বাস কর, তুই আবার হাঁটতে পারবি, আবার হাঁটতে পারবি তুই। কি গো, এ কি করছো তুমি? ঘরে নেই ভাত, আর এদিকে তুমি একখানা রাজহাঁসকে শুইয়ে রেখেছো। লক্ষ্মী, দেখছো এই বেচারার পা ভাঙা, আর সে কষ্টে কাতরাচ্ছে। যদি আমি হাত না বাড়াই, এই প্রাণীটি কি বাঁচবে?
শুধু ভাবার মতো নয়, কাজও করতে হবে। তাই তো বাড়িতে নিয়ে এসেছি। কিন্তু ঘরে তো কোনো চাল ডাল কিচ্ছু নেই, নিজেরাই তো ঠিক মতো খেতে পারি না। ওকে ওকে খাওয়াবো কি শুনি? লক্ষ্মী, তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। দয়া করলে কেউ দরিদ্র হয়ে যায় না, বরং হৃদয় ধনী হয়। আমরা হয়তো সামান্য দিয়েই সাহায্য করছি, কিন্তু সেই সামান্যের মধ্যে একজন প্রাণী বাঁচবে, এটা কি আমাদের জন্য বড় পুরস্কার নয়? ঠিক আছে, আমি তোমার পাশেই আছি। আমরা একসাথেই চেষ্টা করব। এ হলো সত্যিকারের শান্তি, দয়া দিয়ে অন্যের কষ্ট লাঘব করা, বুঝলে? আয় ছোট্ট বন্ধু, একটু খা, যাতে শক্তি পাস। আজ থেকে তুই আমাদের ঘরের সদস্য। আমরা তোকে সাহায্য করব। দেখেছো লক্ষ্মী, চেষ্টা করলেই জীবন বাঁচানো যায়। আমরা শুধু চেষ্টা করেছি, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। এই ছোট্ট প্রাণও আবার হাঁটতে শিখছে, আবার শক্তিও পাচ্ছে। ওরে গোপাল, তুই কি পশুর চিকিৎসক নাকি রে? ঘরে ভাতও ঠিক মতো নেই, আর তুই রাজহাঁস বাঁচাচ্ছিস? পাখি পালন করে কি হবে রে? কানাই, তুই এমন করছিস, কিন্তু দেখ না, এই বেচারা পা ভাঙা, কষ্টে কাতরাচ্ছে। আমরা যদি হাত না বাড়াই কে দেখবে? দয়া করা মানে কেউ ক্ষতিগ্রস্ত হয় না, বরং আমাদের সাহায্যই এই প্রাণীটিকে বাঁচিয়েছে। হ্যাঁ কানাইদা, তুমি যদি দেখতে কত শান্তি আসে যখন কেউ বাসে, হয়তো তুমি বুঝতে পারতে। দেখছিস ছোট্ট বন্ধু, আমাদের চেষ্টা, আমাদের যত্ন, এই দুটোতেই তুই কিন্তু বেঁচে আছিস রে। আহা, গোপাল, লক্ষ্মী, এ আবার কি দেখছি? তোমরা আবারও এই ছোট্ট প্রাণীর জন্য ব্যস্ত। তুমি কি জানো, এত যত্ন নেওয়া মানে শুধু প্রাণ বাঁচানো নয়, হৃদয়ও ধনী করা। ঠাকুমা, রাজহাঁসটির পা ভেঙে গেছে, আমরা চেষ্টা করছি যাতে সুস্থ হয়, কিন্তু মানুষ তো সবসময় উপহাস করে। পা ভাঙা, তাই তো? বুঝলাম। জীবন হলো সৃষ্টিকর্তার দান, আর তুমি গোপাল তার ক্ষত লাঘব করতে চাও, এটাই প্রশংসার যোগ্য। ঠাকুমা, সত্যি বলছি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু ও যখন বলল দয়া করলে কেউ দরিদ্র হয় না, তখন আমি মনে সাহস পেলাম। হ্যাঁ রে লক্ষ্মী, হ্যাঁ, দয়া কখনো বৃথা যায় না। সৃষ্টিকর্তা প্রতিদান দেন। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন এই রাজহাঁস তোমাদের আশ্চর্য আনন্দ দেবে। কখনো কখনো প্রতিদান আসে এমন ভাবে, যা আমরা কখনো আশাও করি না। ঠাকুমা, আমি শুধু চেষ্টা করেছি, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। আমরা যত্ন করেছি, এটাই যথেষ্ট। হ্যাঁ রে গোপাল, হৃদয় খাঁটি হলে সৃষ্টিকর্তার আশীর্বাদ আসে। মনে রেখো, যত্ন, দয়া, ভালোবাসা সব সময় পুরস্কৃত হয়। দেখছো লক্ষ্মী, পা অনেক শক্ত হয়ে এসেছে গো, আর একটু চেষ্টা করলেই ও পুরোপুরি হাঁটতে পারবে। কত যে খুশি লাগছে আমার।
ছোট্ট বন্ধু, দেখছিস তো তুই কতটা শক্তিশালী হয়ে গেছিস। আর ভয়ে কাঁপছিস না, আমরা পাশে আছি তোর। সত্যি বলছি লক্ষ্মী, চেষ্টা করলেই জীবন বাঁচানো যায়। শুধু আমরা যথেষ্ট যত্ন নিয়েছি। এটা দেখলেই মনে হয় আমাদের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট বৃথা যায়নি গো। হায় হায়, এ আমি কি দেখছি? সে সাঁতার দিচ্ছে আর তার চোখে আনন্দে ঝিলিক। হ্যাঁ গিন্নি, এটা আমাদের পুরস্কার। আমরা শুধু ভালোবাসা দিয়েছি, আর এই ছোট্ট প্রাণ ফিরে সেই ভালোবাসার প্রতিদান দিচ্ছে। লক্ষ্মী, দেখছো, সে নিজে হেঁটে নদীর ধারে এসেছে। কিন্তু হায়, আমার মন খারাপ হচ্ছে। হয়তো আর কখনো দেখা হবে না, কখনোই না। হ্যাঁ গো হ্যাঁ, এটাই স্বাভাবিক। এখন তার জীবন স্বাধীন। আমরা শুধু চেষ্টা করেছি তাকে সুস্থ করার, বাকি সব সৃষ্টিকর্তার হাতে। ছোট্ট বন্ধু, তুই জানিস না আমাদের কত আনন্দ দিলি। তোর পা ভাঙা ছিল, কত কষ্টে কাতরাচ্ছিলি তুই, আর আজ তুই আবার স্বাধীন। এই দেখলেই মনে হয় যত্ন আর দয়া বৃথা যায় না রে। সে জলে যাচ্ছে। আমাদের ভালোবাসা, আমাদের যত্ন, এটাই তার জীবন ফিরিয়ে দিয়েছে। হয়তো আজ থেকে আর দেখা হবে না, কিন্তু আমরা যা করেছি তা যথেষ্ট। হায় ছোট্ট বন্ধু, কত দিন হয়ে গেল তোর মুখ দেখিনি। নদীর তীরে কতবার তাকালাম, তোর ছোট্ট পা, চোখের কাতরতা আর ডানা মেলানোর আনন্দ সব মনে পড়ছে রে। মনে হয় নদীর জলও আজ আমার সঙ্গে বিরক্ত। তুই নেই, আর তোর খেলার কোনো শব্দও নেই। আমি যত্ন করেছি, ভালোবাসা দিয়েছি, কিন্তু তোর অনুপস্থিতি যেন আরো বড় হয়ে দাঁড়াচ্ছে। তুমি বাড়ি যাবে না? আমি জানি তোমার মন খুব খারাপ। তুমি রাজহাঁসটাকে এত দয়া করেছো, এখন যে নেই তা মনে পড়লে মন ভারাক্রান্ত হয়ে যায়। হ্যাঁ লক্ষ্মী, ভালোবাসা আর যত্ন দিয়েছি, তবুও মনে হয় কিছু বাদ গেছে। মনে পড়ে রাজহাঁসটা আমাদের সাথে কিভাবে ছিল, কত শান্তি নিয়ে আসেও। আজও তার অভাব অনুভব করছি আমি গিন্নি। হয়তো ছোট্ট বন্ধু এখনো আমাদের কাছে আছে, শুধু চোখে দেখা যায় না, তাকে হৃদয়ে রেখেছি। ঠিক আছে, ধৈর্য ধরতে হবে। হয়তো একদিন সে আবার ফিরে আসবে, আর সেই দিন হবে আনন্দের দিন। সেদিন আমাদের আনন্দ আর শেষ হবে না গিন্নি। হায় সৃষ্টিকর্তা, এটি কি সত্যি? আমাদের ছোট্ট বন্ধু আবার এসেছে। আর তার ঠোঁটে কি সোনার মাছ? হায় হায়, এ কি দেখছি আমি? ওর মুখে এটা কি? মনে হচ্ছে যেন সোনার মাছ। হ্যাঁ লক্ষ্মী, তুমি ঠিকই দেখছো। ও হয়তো এটা দিয়েই আমাদেরকে পুরস্কৃত করতে চাইছে। হ্যাঁ গো হ্যাঁ, সত্যি। আমরা যা দিয়েছি তার মূল্য যে কত বড়
হাসতা স্পষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে হৃদয় আনন্দে ভরে গেছে গো। হ্যাঁ ছোট্ট বন্ধু, তুমি শুধু সুস্থ হয়েই আমাদের আনন্দ দাওনি, তার প্রতিদানে তুমি আমাদের ধনীও করেছো। এ কি আমার চোখের ভুল নাকি সত্যি দেখছি? ওই রাজহাঁসটার ঠোঁটে কি সত্যিই সোনার মাছ? ভুল দেখছিস না কানাই, সত্যিই সোনার মাছ। গত কয়েকদিন ধরে প্রতিদিন সকালে ও এভাবেই একটা করে মাছ এনে দিচ্ছে। আমরা মাছটা বিক্রি করে সংসার চালাই। সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে বল? আরে এ তো তোদের ভাগ্য খুলে দিয়েছে রে, ভাবতে পারছিস? সোনার মাছ। এতদিন গরিব ছিলি, কষ্টে দিন কাটাচ্ছিলি, এখন তো তোর রাজত্ব হবে রে, রাজত্ব। রাজত্ব করার জন্যে নয় কানাইদা, এ তো আমাদের জন্যে সৃষ্টিকর্তার দয়া। সংসার চলে যাচ্ছে, এই তো যথেষ্ট। আরে বোকা, তোরা শুধু সংসার চালানোর কথা ভাবছিস। আমি হলে এই রাজহাঁসকে দিয়ে অনেক মাছ আনাতাম, বাজারে বিক্রি করে ধনী হয়ে যেতাম রে। ঘর বাড়ি বানাতাম, জমি কিনতাম, লোকজনকে দেখাতাম, দেখো আমি কে, দেখো। কানাই, ধনী হওয়া শুধু টাকার ওপর নির্ভর করে না। আসল ধন হলো দয়া আর ভালোবাসা। এই রাজহাঁসটাকে আমি বাঁচিয়েছি। যখন ওর পা ভেঙে গিয়েছিল, আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করেছি বলেই হয়তো আজ আমাদের প্রতিও কৃতজ্ঞ। এই মাছগুলো আমাদের উপহার, পুরস্কার। ওকে শোষণ করার জন্য নয়, বুঝলি? ওরে গোপাল, তুই তো একেবারে সাধু হয়ে গিয়েছিস রে। পৃথিবীতে কি দয়া দিয়ে পেট চলে? দয়া দিয়ে ঘর চলে? টাকাই সবকিছু। তুই যদি বোকামি করে রাজহাঁসটাকে ধরে না রাখিস, তোর কপালে কিছুই আসবে না। আমার হাতে দে, আমি দেখাবো কিভাবে এর আসল ব্যবহার করতে হয়, বুঝলি? না কানাই, ও আমার কাছে শুধু রাজহাঁস নয়, পরিবারের একজন সদস্য। ওর জীবনে আমি আশা দিয়েছি, তাই আজও আমাদের আশীর্বাদ দিচ্ছে। তুই লোভী হয়ে ভাবছিস রাজহাঁসটা তোকে ধনী করবে, কিন্তু আমি জানি লোভ মানুষকে ধ্বংস করে, দয়া মানুষকে উঁচু করে। কানাইদা, তুমি যদি দেখতে, ও প্রথম যখন এলো কতটা কষ্টে ছিল। আমরা শুধু তার ক্ষত সারিয়েছি আর একটু ভালোবাসা দিয়েছি, আর আজ তার প্রতিদান পাচ্ছি আমরা। আর এটা ভাগাভাগি বা জোর করে কারাকারির বিষয় নয়। তাই বুঝি? তোর মানে আমি কিছুই পাবো না? আমি তোর বন্ধু, শৈশবের সাথী, তুই ভাগ করে দিতে পারিস না? কানাই, বন্ধুত্ব মানে লোভে ভাগাভাগি নয়। বন্ধুত্ব মানে পাশে থাকা, একে অপরের কষ্ট বুঝতে পারা। তুই যদি সত্যিই বন্ধু হোস, তাহলে আমার আনন্দে খুশি হ। কিন্তু যদি শুধু লোভের চোখ বাঁধা থাকে তোর, তাহলে বন্ধুত্ব অন্ধকারে ডুবে যাবে রে। ধর, গোপালটা কি আজকাল সাধু হয়ে গেছে নাকি? রাজহাঁসটা তার ঘরে থেকে প্রতিদিন সোনার মাছ এনে দিচ্ছে, আর আমি শুধু শুধু তাকিয়ে থাকবো? এটা আমি কিভাবে মেনে নেব? না 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 না, কোনোভাবেই মেনে নেব না। এ মাছ দিয়ে কি হবে? বাজারে বেচে কয় টাকাই বা আসবে? গোপালের ঘরে তো প্রতিদিন সোনার মাছ জমছে। সে গরিব ছিল, এখন তার সংসার চলছে মজা করে, আর আমি খেটে মরে যাচ্ছি।
তবুও কপালে কিছু নেই আমার। যদি রাজহাঁসটা আমার হাতে আসে তাহলে সব বদলে যাবে। প্রতিদিন সোনার মাছ এনে ধনী হয়ে যাব। গ্রামের কেউ আর আমাকে হেয় করতে পারবে না। কিন্তু গোপাল তো আমার বন্ধু, শৈশবের সঙ্গী। ও যখন সাহায্য করলো তখন তো লোভ করেনি। আমি কি তবে বিশ্বাসঘাতক হব? না, বন্ধু টন্ধু পরে আসবে, আগে আমার পেট, আমার স্বপ্ন। লোভ না করলে কিছুই পাওয়া যায় না এই দুনিয়ায়। ও বোকা, রাজহাঁসকে পরিবারের মতো মানছে। আমি কিন্তু বোকা নই। কাল রাতে চুপিসারে ওর ঘরে ঢুকে রাজহাঁসটা নিয়ে আসব। তখন দেখব গোপাল কি করে। রাজহাঁস আমার হলে প্রতিদিন সোনার মাছ আমিই পাবো। তখন গোপাল আবার আগের মতো গরিব হয়ে যাবে। আর আমি হব গ্রামের সবচেয়ে ধনী মানুষ। সবাই আমায় সম্মান করবে। হে সৃষ্টিকর্তা, ক্ষমা করো। হয়তো এটা পাপ, কিন্তু আমি আর গরিব থাকতে চাই না। কাল রাতই হবে আমার জীবনের মোড় ঘোরানোর রাত। রাজহাঁসটা চাই আমার, যেভাবেই হোক। রাজহাঁসটা আমার চাই চাই। এটাই সুযোগ, সবাই ঘুমাচ্ছে। আজ রাজহাঁসটা আমার হলো। একবার ঘরে নিয়ে যেতে পারলেই সোনার মাছগুলো শুধু আমার হবে, আমার। ভয় পাস না ছোট্ট বন্ধু, আজ থেকে তুই আর গোপালের নয়, আমার সম্পদ। কে রে? থাম বলছি, থাম। কানাইদা, এ তুমি কি করলে? রাজহাঁসটা চুরি করতে এসেছো? তুমি আমাদের ঘরে ঢুকে এমন কাজ? না 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 না, আমি তো শুধু দেখতে এসেছিলাম ও কেমন আছে। এবার ভুল বোঝো না গোপাল, ভুল বোঝো না। না কানাই, আমি সব বুঝেছি। তুই রাজহাঁসটাকে নিয়ে পালাতে চেয়েছিলি। তোর চোখে সেই লোভ আমি আগেই দেখেছিলাম। বন্ধুর মতো না হয়ে চোরের মতো কাজ করছিস তুই। আমি দোষী গোপাল, আমি সত্যিই লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম রাজহাঁসটা আমার হলে আমার জীবন বদলে যাবে, আমি ধনী হব, লোকজন আমাকে সম্মান করবে। কিন্তু বুঝিনি, আমি বন্ধুর বিশ্বাস ভেঙেছি, পাপ করেছি। দাদা, টাকা ধন সম্পদ মানুষকে সুখ দেয় না, সুখ আসে দয়া আর ভালোবাসা থেকে। আমরা ওকে সাহায্য করেছি, আর সে কৃতজ্ঞ হয়ে আমাদের প্রতিদান দিচ্ছে। কিন্তু লোভ করলে সেই প্রতিদান অভিশাপে পরিণত হয়। কানাই শোন, আমরা গরিব, হ্যাঁ, কিন্তু আমাদের হৃদয় ধনী, কারণ আমরা দয়া করতে শিখেছি। তুই যদি সত্যি সুখী হতে চাস তবে লোভ ছাড়। অন্যেরটা ছিনিয়ে নিলে সুখ পাওয়া যায় না রে, বরং জীবন ধ্বংস হয়। আমাকে ক্ষমা কর গোপাল, লক্ষ্মী, আমি সত্যিই ভুল করেছি। আমাকে ক্ষমা কর। আজকের রাত আমাকে শিক্ষা দিল, আমি আর কখনোই লোভ করব না,
আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে শুধু সৎ পথে চলবো। মানুষ ভুল করলে তাকে সঠিক পথে ফেরানোটাই আসল শক্তি। তুই যদি সত্যিই অনুতপ্ত হোস তবে আমি তোকে সাহায্য করলাম। আহ, এত গন্ডগোল কিসের? রাজহাঁসের জন্যে? মনে রেখো, দয়া করলে ঘরে কখনো দারিদ্র্যে ভরে না, বরং হৃদয়ে শান্তি আসে। আর লোভ করলেই সব কিছু শেষ হয়ে যায়। ঠাকুমা, প্রথমে সংসারের অভাব দেখে আমি দ্বিধায় পড়েছিলাম। ভেবেছিলাম ওকে খাওয়াবো কিভাবে, কিন্তু গোপাল বলেছিল দয়া করলে কখনো দরিদ্র হয় না। আজ আমি তার কথার সত্যিটা বুঝতে পারছি। ঠাকুমা, আমি লোভে অন্ধ হয়েছিলাম, বন্ধুর সর্বনাশ করতে গিয়েছিলাম, কিন্তু আজ বুঝেছি ধন নয়, দয়া ভালোবাসাই সত্যিকারের সম্পদ। খুব ভালো। মনে রেখো, যত্ন আর দয়ার প্রতিদান সৃষ্টিকর্তা নিজেই দিয়ে থাকেন। রাজহাঁস তো কেবল এক প্রতীক, আসল শক্তি তো কেবল তোমাদের হৃদয়ের ভেতরেই। যেখানে দয়া আছে সেখানেই শান্তি, যেখানে লোভ আছে সেখানেই সর্বনাশ।